বাংলাদেশ দল চীনের বিপক্ষে ঐতিহাসিক একটা ম্যাচ খেলেছে। এরপর থেকে বাংলাদেশ দলকে নিয়ে অনেক বেশি উচ্ছ্বাস দেখা যাচ্ছে যে এই বাংলাদেশ দল নতুন বাংলাদেশ দল, এবং এই বাংলাদেশ দলকে নিয়েই শুধু গর্ব করা যায়। অবশ্যই এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যেই কটা দল আছে বা যেই স্পোর্টসগুলো নিয়ে আলোচনা হয় তার মধ্যে সবার উপরে নারীদের এই দলটা, নারী ফুটবল দল, যারা এখন এশিয়ান কাপ খেলছে, অস্ট্রেলিয়াতে আছে। একটা ম্যাচ মানে চীনের বিপক্ষে কি দারুণ তারা করেছে। 9 বারের চ্যাম্পিয়ন এবং তারা বর্তমান চ্যাম্পিয়ন, তারা র্যাঙ্কিং 17 নম্বরে আছে। তাদের বিপক্ষে 2-0 গোলে হেরেছে, কিন্তু বাংলাদেশের খেলাটা ছিল চমৎকার, এবং ওই যে ডমিনেট করে খেলা বা যা ডমিনেট করতে চায় তাদেরকে আটকানো, সেই কাজটা করেছে। কিন্তু পরীক্ষা কি শেষ হয়েছে? আমার মনে হয় না। পরীক্ষা ছুড়ে দিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান নিজে, মানে চেয়ারপারসন নিজে। মাহফুজা আক্তার কিরণ বলেছেন যে চীন আগের মতো দল ছিল না। মানে সবশেষ যে চ্যাম্পিয়ন হয়েছে দলটা, সেই দলটা যেমন খেলেছে তার হাফ, মানে হাফ বলেনি কিন্তু এমনভাবে বলেছেন যে সেই দলের তুলনায় এই দলটা অনেক পিছিয়ে আছে। বয়স্ক ফুটবলার রয়েছে এবং ভালো মানের দল না। তার মানে বাংলাদেশ যে এত ভালো খেলেছে সেটাকে একটু নিচু করা হয়েছে, যে আসলে বাংলাদেশ ভালো খেলেছে তার থেকে বেশি খারাপ খেলেছে চীন। মানে এটা অবশ্যই একটা মানে বিতর্কিত মন্তব্য, এটা নিয়ে কথা হয়েছে এবং কোচ নিজে কথা বলেছেন। আমি এই বিষয় নিয়ে পরে কথা বলবো, কিন্তু আগে কথা বলতে চাই যে পরের ম্যাচটা, এই যে একটা পরীক্ষা ছুড়ে দেওয়া, সেই ম্যাচটা কেমন হতে যাচ্ছে। বাংলাদেশ দল নর্থ কোরিয়ার এগেনস্টে খেলবে। নর্থ কোরিয়া মানে তারা এর আগে 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। তারা সবশেষ যে ম্যাচটা হয়েছে মানে এই আসরের প্রথম ম্যাচটা তারা 3-0 গোলে জিতেছে উজবেকিস্তানের বিপক্ষে। মানে যে দলটাকে বাংলাদেশের উন্নত প্রতিপক্ষ মনে করা হচ্ছে, মানে উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল যদি জিতে যায় বা ড্র করে তাহলে পরের পর্বেও যেতে পারে। মানে সেই দলের বিপক্ষে নর্থ কোরিয়া 3-0 গোলে জিতেছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা 3 বারের চ্যাম্পিয়ন এবং 10 নম্বর র্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে। মানে তাদের র্যাঙ্কিং 9, ফিফা র্যাঙ্কিং 9, তারা 10-এর মধ্যে রয়েছে। বোঝাই যায় সারা ওয়ার্ল্ডে 10-এর মধ্যে র্যাঙ্কিংয়ে থাকা মানে সে দলটা কেমন শক্তিশালী হতে পারে। হ্যাঁ, মাহফুজা আক্তার কিরণ বলেছেন যে চীন সেই শক্তির দল না। এটা হতে পারে যদি খারাপ করে, যদি 3-4টা গোল বেশি খেয়ে যায় বা খারাপ করে বাংলাদেশ দল, তখন কিন্তু সেই মন্তব্যটাকে আপনি সত্য বলে বিবেচনা করবেন। সেই দিক থেকে পরীক্ষা কিন্তু তৈরি হয়ে গেছে, এবং কোচ পিটার বাটলার বলেছেন যে তার একটা প্ল্যান আছে। আই হ্যাভ এ প্ল্যান। হয়তোবা এমন কথা আপনি আগেও শুনেছেন, কিন্তু সেই ডায়লগটাই দিয়েছেন, বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। নর্থ কোরিয়ার এগেনস্টে কী করতে চায় এবং তারা যে ডমিনেট করবে সেটাও জানেন, সেটা করলে বাংলাদেশ দল কী করবে সেটাও বলেছেন। এবং বলেছেন যে অপোনেন্ট শুধু ডমিনেট করবে, তারা অ্যাটাক করবে, তারা গোল করতে আসবে, আমরা চুপ করে থাকবো, এমনটা নয়। এইভাবেই কিন্তু বলেছেন, এবং তাদের বিপক্ষে কীভাবে খেলবে সেটা একটা আভাস দিয়েছেন, যে একেবারেই যে ডিফেন্সিভ খেলবে তেমনটা নয়। তেমনটা নয় যে বাংলাদেশ দলও অ্যাটাকে যাবে, বাংলাদেশ দলও তাদেরকে বুঝেই খেলবে, সেই আভাস কিন্তু দিয়েছেন পিটার বাটলার। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি একটা আভাস দিয়েছেন যে এই ম্যাচেও একাধিক পরিবর্তন আসতে পারে, একাধিক পরিবর্তন আসতে পারে, সেটা অপোনেন্ট বিবেচনায় এবং সবশেষ ম্যাচে খেলার পর কার শারীরিক অবস্থা কি, ফিটনেস কেমন আছে সেটা দেখেই পরিবর্তনটা আসতে পারে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নর্থ কোরিয়ার অ্যাটাকটা, তারা দুই পাশ দিয়ে অ্যাটাক করে। আর প্রথম ম্যাচ যদি দেখেন খেয়াল করে, সেখানে তারা দুটো পেনাল্টি পেয়েছে। সেই পেনাল্টিগুলো কিন্তু তারা যখন দুপাশ দিয়ে অ্যাটাকে গেছে, লেফট উইং রাইট উইং দিয়ে, তখন তারা পেয়েছে, এবং একটা গোল যেটা পেয়েছে, এছাড়া বেশ কিছু অ্যাটাক করেছে, সেখানেও কিন্তু বেশিরভাগ অ্যাটাকে কিন্তু দুই পাশ দিয়ে, এবং খুবই ভালো স্পিডি ফুটবল তারা খেলেছে। দুই পাশের পেসটা খুব বেশি। যদি মাহফুজা আক্তারের কথা সত্য হয় যে চীনের বয়স্ক ফুটবলার ছিল, তারা সেরকম গতি দিয়ে খেলতে পারেনি, অন্যদিকে নর্থ কোরিয়া যে গতি দিয়ে খেলে, তাহলে বাংলাদেশ দলের জন্য একটু সমস্যা হতে পারে। প্রথম ম্যাচে যে সাফল্যটা পেয়েছে, যে সাফল্যের জন্য পুরো বাংলাদেশ এখন উজ্জীবিত হয়েছে, সেটা কিন্তু অন্যরকম হতে পারে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো আসতে পারে এই ম্যাচে খারাপ করলে। সেই দিক থেকে পিটার বাটলার সতর্ক, তার দলে চেঞ্জ আসতে পারে। কাকে কোথায় খেলাবেন সেই পরিকল্পনা করেছেন, কেমন খেলাবেন সেটাও বলেছেন, একেবারে যে ডিফেন্সিভ খেলবেন না সেটাও বলেছেন। সাথে হচ্ছে মাহফুজ আক্তারের কিরণের বা বাহুফের নারী উইংয়ের চেয়ারপারসনের ওই কথাটা অবশ্যই অবশ্যই একটা কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে। সেটা নিয়েও বলেছেন পিটার বাটলার যে এইরকম মন্তব্য তিনি আশা করেননি, কিভাবে করেন সেই সবও কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন। দেখুন, একজন কোচকে বা পাশে অধিনায়ক রয়েছেন, তাদেরকে এমন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, এটাই একটা বাজে দিক। এটা হওয়া উচিত ছিল না। হ্যাঁ, বাংলাদেশ তো ভালো খেলেছে, মাহফুজ আক্তার কিরণ তার কনসার্ন জানিয়েছেন, এবং যেভাবে বলেছেন সেটা হয়তো খুব বেশি নেগেটিভ না।
নেতিবাচক না, কিন্তু এটার তো একটা ইম্প্যাক্ট আছে, বোঝা উচিত ছিল। হয়তোবা ওই সময় ওই মন্তব্য করাটা কোনোভাবেই উচিত হয়নি, হয়তোবা না, কোনোভাবেই উচিত হয়নি, বলতে পারেন না তিনি। এবং বলেছেন সেই জন্য ম্যাচের আগের দিন তারা এটা জানতে পেরেছেন, ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে এটা নিয়ে কথা বলতে হয়েছে। এটাই তো আপনার মনোযোগে ব্যাঘাত ঘটায়। আপনি যদি 1% বা 1% মনোযোগে ব্যাঘাত ঘটায়, সেটাও তো আপনার ব্যর্থতা। আপনি যে দলটা ওন করেন, 2008 সাল থেকে আছেন বোর্ডে বা বাহুফেতে, আপনি এত দীর্ঘ সময় প্রায় 20 বছর কাজ করেছেন, তারপরেও এমন একটা গুরুত্বপূর্ণ সময় কেন কেন এমন মন্তব্য করবেন, যেটা নিয়ে কোচকে কথা বলতে হয়েছে, বিব্রতকর এবং আপত্তিকর বলেছেন এবং কোনোভাবে মানতে পারছেন না, গ্রহণযোগ্য নয় বলছেন, কেন? এটা অবশ্যই ঠিক করেননি। তারপরেও এই মন্তব্যের জন্য অবশ্যই বাংলাদেশ দলের একটা প্রমাণের জায়গা তৈরি হয়ে গেছে। যদিও আমি বিশ্বাস করি বাংলাদেশ দল যে এখানে খেলছে এটাই বড় একটা সাফল্য। আমি এটাও বলেছিলাম যে তিনটা করে গোল খেয়ে যে 9টা গোলও খায় 3 ম্যাচে, তাও সমস্যা নেই। বাংলাদেশ যেটা অ্যাচিভ করেছে, এর থেকে বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের ক্রিকেট ফুটবল ইতিহাসে আর নেই। তো সেই দিক থেকে বলবো যে অনেক কিছুই আছে, একটা হচ্ছে ম্যাচ, একটা হচ্ছে প্রতিপক্ষ, একটা হচ্ছে মাহফুজ আতিক রহমানের মন্তব্য, একটা হচ্ছে পিটার বাটলারের পরিকল্পনা। আপনার কি মনে হয় এই ম্যাচটা কেমন হতে পারে, এবং বাংলাদেশ যে চীনের বিপক্ষে দারুণ খেলেছে সেই ধারাবাহিকতা থাকবে কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।